সংখ্যানুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক। এইটা বিএনপি ছাড়া সব দলই চায়, বিএনপি চায় না। এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি, হ্যাঁ কিছু মনে করেন না। বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন? আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না, এমনকি দলের কর্মীরাও বলতে পারবে না। আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে। যাই হোক, এই সংখ্যানুপাতিক নির্বাচন আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না, আপনি মার্কাক ভোট দেন, মার্কাত ছাপ্পা দেন। ক্যান্ডিডেট যায় কইতো আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো, এতটুকু আমি আমাক ভোট দিলে আমি আপনার ব্রিজ বেনে দেবো, এটা কবে না তবে আমার দল ক্ষমতাতে আসলে ব্রিজ ভেঙে দিবি, টুকু ব্রিজ বেনে দিবি, বুঝাও। তো এখন এই পদ্ধতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না, আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব। আমি সব দলেরটা দেখাইতেছি না, আমি জামাতেরটা দেখাই, কারণ জামাতি এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল। তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে? আচ্ছা জামাতের ভাইরা বলেন তো, আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না, কারণ আপনারা তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেন, তাই না? তো ধরেন দাস জাতীয় পার্টি যে খারাপ পার্টি আপনাদের কাছে, তাই না? সে তো 7% ভোট পায়, তাই না? বাংলাদেশে মানে সে 21টা সিট পাবে, পাবে কিনা? 21টা না পেলে 15টা পাবে, 15টা না পেলে 10টা পাবে, 10টা না পেলে 5টা তো পাবে নাকি? এর মধ্যে যদি সে এক একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, হবে না বিক্রি? আপোষে হবে, আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে। মজা তো, এলাকায় যাইতে হইলো না, মারপিট করতে হইলো না, ক্যাম্পেইন করতে হইলো না, ভোট কেন্দ্র দখল করতে হইলো না, এমনকি রাজনীতি করতে হইলো না, আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলো না। শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর কি, অনেক দল আর কি, না মার কইলাম না আর কি, আপনারা জানেন। আপনার টাকা আছে, আপনার জিতা সিট কিনে নিলেন, নো রিস্ক, হারার কোনো ভয় নাই। ধরেন দল এলাকা ভাগ করে দিল, বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো, এই সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া এক আসনে যতগুলো কেন্দ্র আছে, এইখানে যদি বিএনপি জিতে, এইখানে বিএনপি কইলো যে কাউকে কোনো ক্যান্ডিডেট কে কইলো এই বগুড়া একের এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জিতে তাহলে তোমার এমপি বানাবো ওই সিটে, তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য, পারবেন টাকার খেলা কমাইতে, বরং বাড়াই দিবেন টাকার খেলা, আরো কেন্দ্রীভূত করে দিবেন। কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না, ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত, নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত। এই পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে, এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে, দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে। দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে, ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে। মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার জেতার চান্স থাকে, তাই না? মানুষের কাছে ভালো হইতে হয়, সেটা কোনো দরকারই পড়বে না। দেখেন আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন, আইন, সংসদ, এই সমস্ত কিছু, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক আহমেদ একটা খুব সোজা কথা বলেন। উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া, সেটা তো ঠিক হয় কে ক্ষমতায় থাকবে, কে টাকা খাবে, কে নিরাপদে থাকবে। এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট, বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্ত ছাত্ররা ভাঙতে চাইছিল, আর সেটাকেই তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বুঝেছাও? এই বন্দোবস্ত লিখিত না, কিন্তু কিন্তু খুব বাস্তব। বড় বড় রাজনৈতিক দল, আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, পুলিশ, বিচারক, এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে। ধরেন রাস্তার ট্র্যাকে চাঁদাবাজি, হাটের ইজারা, ছিনতাই, মাস্তানি, ঠিকাদারি, বালু মাহাল, এই সমস্ত জিনিস আছে না, যেটি থেকে টাকা পয়সা আসে, এটা একটা ইকোনমি আছে। কে তুলবে টাকা, কে নিবে, পুলিশ কত পাবে, রাজনৈতিক নেতা কত পাবে, তৃণমূলে মাস্তান কত পাবে, মন্ত্রী কত পাবে, হাজিরা কত পাবে, এই সবকিছু সেটেলড সেই অলিখিত চুক্তি দিয়া। এটি রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তের পার্ট এমপি, সে খরচা করে, মাস্তান পালে, কর্মী পালে, পুলিশের সাথে যোগাযোগ রাখে, উকিলের সাথে যোগাযোগ রাখে, স্থানীয় মাফিয়ার উপরে, আন্ডারওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে। এইভাবে এই বন্দোবস্ত টিকা থাকে। হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন? কারণ এই আন্ডারওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে, এখন কেউ সেভাবে কন্ট্রোল করে না, তাই এরা নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি করতেছে। এইটা ল অ্যান্ড অর্ডারের বিষয় না, এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি। আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আরেকটা বন্দোবস্ত ভাঙতেছেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নাই, গড়ে ওঠে নাই, এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। এইখানে রাজনৈতিক দল তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে। এইটা যখন নষ্ট হয়ে যায় তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা বাড়ে। আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন, কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। জেলা শহরগুলোর আন্ডারওয়ার্ল্ড, ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তার ব্যবসা বাণিজ্য, ভাগ বাটোয়ারা, এই জায়গাটা কে নিবে তখন? আপনি তো সব উলট পালট করে দিচ্ছেন, এলোমেলো করে বেমাল লুটে পুটে খাই, একটা কথা আছে না, আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে। তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না, তো ওই জায়গাটা কে নিবে? পুলিশ নিবে, যেটা অর্গানাইজ, এখন পুলিশ নিবে, প্রশাসন নিবে, আর একটা হাসিনার শাসন তৈরি হবে। পুরা সমাজ, রাষ্ট্র, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই সেই দেশের রাজনৈতিক বন্দোবস্তই হলো সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা। আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গা সংখ্যানুপাতিক নির্বাচন নামে গুগলি মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাংয়ের হাতে, পুলিশের হাতে, প্রশাসনের হাতে, স্থানীয় মাফিয়ার হাতে। আফগানিস্তানে হয়েছিল না, তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ারলর্ড শাসন করতে, একই জিনিস হবে বাংলাদেশে। আপনি এই কাজটা করতে যাইতেছেন, পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে, দারুণ। এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে। ইসরায়েল এখন একটা রাষ্ট্র না, একটা চরমপন্থী যুদ্ধযন্ত্র। আর এই রূপান্তরের বীজ পোতা আছে তাদের এই সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা। তো এখানে প্রায় 3% মতো ভোট পেলে সংসদে ঢুকে যায় যে কেউ। এই ফাঁক বলে ক্ষমতার মঞ্চে উঠে আসছে এক ঝাঁক ধর্মীয় হুলিগান, যারা গণতন্ত্র না, ধর্মীয় শাসন এবং জাতিগত নিধন চায়, ফিলিস্তিনের ধ্বংস চায়, গাজার ধ্বংস চায়। ইসরায়েলে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। সরকার গঠনের জন্য এই হুলিগানদের সমর্থন লাগে। তারা চুক্তি করে শর্ত দেয় যে আমাদের দাবি যদি না মানো তাহলে সরকার ফেলাই দেবো। নেতানিয়াহু বাধ্য, তাকে বিচার বিভাগ ভেঙে দিতে হয়েছে এদেরকে সন্তুষ্ট করার জন্য। এই বিচার সংস্কার ইস্যুতে 2023 সালে ইসরায়েল জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ হয়েছে। এই এদেরই নেতা এই বেন গাভির আল-আকসায় যায় বলছে আরবদের সরাও, এটা আমাদের। এটার ফলে কিন্তু হামাস রকেট ছোড়ে, তারপরে যুদ্ধ শুরু হয়, বুঝেছেন? এবং মন্ত্রী সবাই যারা যারা আছে এই যে এই ছোট দলগুলা হুলিগানদের, তারা বলছে গাজায় জনসংখ্যা কমাও, পানি বিদ্যুৎ বন্ধ করো, বোমা দিয়ে তাদেরকে ছারখার করে দাও। এই যুদ্ধ ছিল ধর্মীয় প্রতিশোধে পরিচালিত গণহত্যা, এবং এই গণহত্যা করছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে ফাঁক গলিয়া ঢুকে গেছে যারা, তারা। বাংলাদেশে একই ধরনের ঘটনা ঘটবে। এমনকি ইরান যুদ্ধে রাজনীতিকে বানানো হয়েছে ধর্মীয় জিহাদ। এই ওরজেমা ইহুদি এরা বারবার বলছে ইরানকে সরাসরি আক্রমণ করো। এই যুদ্ধকে তারা বলছে জুইস ডেস্টিনি। কূটনীতি, আন্তর্জাতিক আইন, আঞ্চলিক স্থিতিশীলতা সব ফালতু, শুধু যুদ্ধ, আগুন আর দখল চাই এদের জন্য। এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে, যেখানে 5% উন্মাদ একটা দেশের 95% ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না। বাংলাদেশ আজ এক ক্রসরোডে দাঁড়ায় আছে। কিছু দলের ভুল সিদ্ধান্ত, কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি, আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট, এইসব মিলে আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খেলায় ঢুকে পড়ছে। একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর, আইনের শাসন ছিল কাগুজে, সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপাই দেন, তাহলে না গড়ে উঠবে তা গণতন্ত্র না, তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ। আর মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে। আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম? বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম। এই দেশ ধ্বংস কইরেন না, এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায়, আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায়। সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না, আমরা বিপ্লবের রাস্তাতে হাঁটতে চাই। বিপ্লবকে পরিপূর্ণভাবে বিজয়ী কইরা বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ।